আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল বিনিয়োগ লজিক। বেসিক্যালি আজকের টপিকটা হচ্ছে এশিয়া টেক ল্যাব। এই শেয়ারটা এখন কি করা উচিত? অনেকে চিন্তা করতেছে এটা সেল করে দিবে, অনেকে হোল্ড করতে চাচ্ছে। এই কনফিউশনটা থেকে অনেকে আমাকে প্রশ্ন করেছিল, তো এই অনুযায়ী আমি একটা ভিডিও বানাচ্ছি। এই বেসিক্যালি এশিয়া টেক ল্যাবরেটরি কি এখন আসলে সেল করা উচিত কিনা আমি ভিডিওর শেষে অবশ্যই আপনাদের এটা বুঝিয়ে দিব, এবং আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে এটা আসলে সেল করা উচিত কিনা। এবং এই ভিডিওতে থাকতেছে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এশিয়া টেকের কারেন্ট সিচুয়েশন নিয়ে। বেসিক্যালি 2022 পর্যন্ত তারা যে ডিক্লারেশন গুলো করেছিল সেই অনুযায়ী ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা করা। সুতরাং ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, অবশ্যই নিজস্ব বুদ্ধি বিবেচনায় ইনভেস্টমেন্ট করবেন এবং ঝুঁকি নিতে পারলেই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত। সহজ করে বলি, যদি সেটা ল্যাবরেটরিজ এখন একটু 52 উইকস এর হাই এর কাছাকাছি আছে এবং 52 উইকস এর লো ছিল তাদের 22 টাকার মতো। যেটা বেটাটা আসলে এখানে ক্যালকুলেশন করা হয় না এখনো, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা লো ভলাটিলিটি শেয়ার ছিল এবং একটা সার্টেন টাইম ক্রস করলে দেন এটা ক্যালকুলেটেড হবে। চেঞ্জ সিন্স আইপিও থেকে এই শেয়ারটা এখনো পর্যন্ত 115.91% বেড়েছে। আমরা জানি যে ফেব্রুয়ারি দিকে আইপিও হয়েছিল এবং মার্চের দিকে এসেছিল, তো তখন থেকে প্রায় 115.91% এটা বেড়েছে। তো এশিয়া টেক ল্যাবরেটরিজ এর মার্কেট ক্যাপ হলো 6.49 বিলিয়ন, যেখানে আমি আরো অন্য কোম্পানির মার্কেট ক্যাপও রেখেছি। অ্যাক্টিভ ফাইনার হচ্ছে 3.4 বিলিয়ন, 81 বিলিয়ন নিয়ে আছে ইমরেশিনা। নাভানা আছে হলো, যদি আমি একটু ছোট করি, নাভানা আছে হলো 9.1 বিলিয়ন। হ্যাঁ, নাভানা আছে 9.1 বিলিয়ন এবং অরিয়ন ইনফিউশন আছে 9.9 বিলিয়ন। তো এখানে একটু বলার অপেক্ষা রাখে যে ফার্স্ট লো ক্যাপ কোম্পানি যদি বলা যায় বা মিড ক্যাপ কোম্পানি বলা গেলে অ্যাক্টিভ ফাইনকে বোঝানো হচ্ছে, এবং তারপরেই আস্তে আস্তে হলো এশিয়া টেক ল্যাব। আমরা যদি এশিয়া টেক ল্যাবের একটু প্রফিট মার্জিনটা দেখি তাহলে দেখবো যে 2017 থেকে 2022 প্রফিট মার্জিন অনেকটাই কাছাকাছি, বাট নেট প্রফিট মার্জিন অবশ্যই ইনক্রিজ হয়েছে। নেট প্রফিট মার্জিন আগে যেটা ছিল 17.2%, এখন সেটা হয়েছে হলো 24.4%। নেট প্রফিট মার্জিন, রেভিনিউ, গ্রস প্রফিট মার্জিনটা অল্প বাড়লে, অপারেটিং প্রফিট মার্জিনটা অল্প বাড়লেও নেট প্রফিট মার্জিনটা কিন্তু ভালো বেড়েছে। এটা একটা লক্ষণীয় বিষয়। এই ফিনান্সিয়াল ইয়ারগুলোর ডাটা থেকে মোটামুটি মোরালেস এটাই বোঝা যাচ্ছে যে এই শেয়ারটা মোরালেস একটা কন্টিনিউয়াস সেম লেভেলে ব্যবসা করে আসতে আসতে, যদিও 2019 করোনার বছরে তাদের প্রফিট মার্জিনটা কম ছিল, বাট এখন প্রফিট মার্জিনটা তারা রিকভারি জোনে আনতে পেরেছে। রেভিনিউ কিন্তু অলমোস্ট অল্প অল্প করে প্রতি বছরই ইনক্রিজ হচ্ছে। 2017-তে রেভিনিউ ছিল মাত্র 1196, যেটা কিনা এখন 1.1472.78 মিলিয়নে পৌঁছেছে। যে রেভিনিউ তারা ভালো গ্রোথ নিয়ে আসতেছে রেভিনিউতে, এটা একটা ভালো দিক। এবং রেভিনিউ বেশি করতে পারলে কিন্তু প্রফিট বেশি করার সম্ভাবনা থাকে। ইপিএস যদি আমরা একটু দেখি যে 2017 থেকে 2022 পর্যন্ত ইপিএস কিন্তু একটা কন্টিনিউয়াস গ্রোথে এসেছিল, বাট 2021-এ তাদের ইপিএস সবচেয়ে বেশি ছিল 2.62, এবং কারেন্টলি ইপিএস দাঁড়াচ্ছে হলো FY22-তে যেটা তারা ফিনান্সিয়াল স্টেটমেন্টে প্রকাশ করেছে সেটা হলো 2.19, যেটা তুলনামূলক খারাপ ইপিএস না, ভালো ইপিএস বলা যেতে পারে। এখানে যদি আমরা একটু রেশিও গুলা দেখি, রেশিওগুলোর মধ্যে তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে কোম্পানিটার কারেন্ট কন্ডিশনটা কিরকম আছে। ডেট টু ইকুইটি রেশিও যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা লোয়ার দেন 0.1 এর নিচে আছে, যেটা একটা ভালো দিক। 0.07 আছে মাত্র, যেই ডেট টু ইকুইটি রেশিও আগে ছিল 18 এর মতো। FY18-এ 0.38 ছিল আগে, যেটা কিনা এখন 0.07 22-এ এসে দাঁড়িয়েছে, যেটা অবশ্যই একের নিচে এবং ভালো। কারেন্ট রেশিওটা গ্রোথের দিকে আছে, আপনারা দেখতে পারতেছেন। কারেন্ট রেশিওতে যদি আমরা একটু দেখি, FY18-এ ছিল হলো 1.65, যেটা FY19-20-তে সবচেয়ে বেশি ছিল 3.38, এবং এখন কারেন্টলি 2.73, যেটা FY21 এবং 22-তে সেমই ছিল। সো রিটার্ন অন ইকুইটি যদি একটু দেখি, আগে রিটার্ন অন ইকুইটি এই শেয়ারটার বেটার ছিল। FY18-এ 15.94% দেখাচ্ছে, FY19-এ 15%, FY20-তে 10.68% এবং 21-এ 8.25%, FY22-তে 5.26%।
তো FY22 তে রিটার্ন অন ইকুইটিটা কিন্তু কম আমরা দেখতে পারতেছি। সো আমরা অলমোস্ট ফিনান্সিয়াল ডাটাগুলা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং পেলাম। বেসিক্যালি এই ফিনান্সিয়াল ডাটা থেকে আমরা যেটা ধারণা করতে পারি FY23-তে আমার মনে হয় ব্যবসাটা কিছুটা ভালো করতে পারবে, কারণ FY21 থেকে 22-তে বেশ কিছু ইস্যু ছিল, যেমন ইলেকশন ছিল, তারপর রাশিয়ান ইউক্রেনের যুদ্ধ ছিল, এগুলোর কারণে হয়তো এক্সপোর্ট তাদের একটু কম হয়েছে। তারপর ডলার প্রাইস ইনক্রিজ, যদি তারা ভালো এক্সপোর্ট করতে পারে FY23-তে তারা ভালো একটা ইপিএস দেখাতে পারবে, এটা আশা করতেছি। এবং যেহেতু কোম্পানিটা মেডিসিন কোম্পানি এবং ভার্সেটাইল, একটু বলার উপরে যদি মার্কেট পি ভালো হয় এবং এখন কারেন্টলি যে পরিস্থিতিতে এটার প্রাইস আছে তাতে 25 অ্যারাউন্ড পি দাঁড়াচ্ছে এই ক্যালকুলেশনে, এবং এটা অলমোস্ট 50 পর্যন্ত গেলে কিন্তু এটার প্রাইস অলমোস্ট 70 চলে যাবে। তো ওই হিসেবে আমরা দেখতে চাই যে শুধুমাত্র ফান্ডামেন্টালে না, যদি একটু ট্রেডিং এও এই শেয়ারটা ভালো হয় তাহলে কিন্তু সুযোগ থাকবে একটু গ্যাম্বল হওয়ার। দেখা যাক এটা কি হয়। এবং ফান্ডামেন্টাল এখন পর্যন্ত যে টুক রিপোর্ট আছে খুব একটা খারাপ না, ভালোই তাদের। এখন ট্র্যাকটাকে যদি তারা বজায় রাখতে পারে তাহলে বেটার, কারণ তারা মার্কেটে রিসেন্টলি আসছে, আমরা সবাই জানি। এখানে দেখুন এশিয়া টেক ল্যাবরেটরিজের যে চার্টটা আমরা দেখতে পারি, তাতে এটার প্রাইস এন্ট্রি যখন থেকে নেয় 22 টাকা, অ্যারাউন্ড 21 টাকা 70 পয়সা সামথিং লাইক দ্যাট। তারপর থেকে কিন্তু হল্টেডে সে একটা সার্টেন টাইম ক্রস করে এবং তারপরে হলটা ছুটে 39-35 পর্যন্ত নেমে আসে বা 38 পর্যন্ত এরকম। দেন তারপর কিন্তু এই শেয়ারটা এখানে একটা স্ট্রং সাপোর্ট নিয়ে নেয়। সেকেন্ড যখন ড্রপ ডাউনটা ছিল তখন কিন্তু 40 নিচে কাছাকাছি এসে শেয়ারটা আবার ঘুরে এর নেক্সট রেজিস্ট্যান্ট এখন আছে। রেজিস্ট্যান্টটা হচ্ছে 53.7। এটা কিন্তু ফার্স্টেই 25 মার্চ 2024-এও কিন্তু এই প্রাইসের কাছাকাছি তারা হিট করেছিল, প্রায় 53.4, এবং এখনো কিন্তু সেই প্রাইসের কাছাকাছি এসেছে। তো এই রেজিস্ট্যান্টটা যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু তারা একটা নতুন রেজিস্ট্যান্ট তৈরি করবে। এবং এখনো পর্যন্ত যে ক্যান্ডেলস্টিক দেখাচ্ছে তাতে কিছুটা কনফিউশন, যেটা সাইডওয়েতে যাবে, খুব বাম্পার হাই হ্যামার আমরা কিন্তু দেখতে পারতেছি না এখানে। সো সাইডওয়ে একটা চান্স আছে এবং কিছুটা স্লো হয়েছে, আপনারা এখানে দেখতে পারতেছেন। তো ওই হিসাবে এই শেয়ারটা হয়তো এই রেঞ্জে কিছুদিন থাকবে এবং তারপরে শেয়ারটা মুভ হওয়ার একটা সম্ভাবনা থাকে যদি তাদের ইপিএস ঘোষণাটা সামনে রিসেন্টলি হয়। তাহলে আরএসআই আমি একটা ক্যালকুলেশন করে দেখেছিলাম, আরএসআই প্রাইস 71। আরএসআই অনেক বেশি দেখাচ্ছে কারণ এটা নতুন শেয়ার এবং এটার কোনো ড্রপ ডাউন এখন পর্যন্ত ট্র্যাকে নাই। সো দ্যাটস ওয়াই আরএসআই একটু কম দেখাচ্ছে, বেশি দেখাচ্ছে। সো এখন যদি আমরা একটু বলি যে আমি কি করবো এই শেয়ারটা নিয়ে, হোল্ড করবো না সেল করবো, তো এটা টোটালি ডিপেন্ড করবে হলো আমার রিস্ক এবং অপরচুনিটি ক্যালকুলেশনের উপরে। বেসিক্যালি রিস্ক এবং অপরচুনিটি ক্যালকুলেশন হচ্ছে আমি যখন থেকে এই আইপিওটা পেয়েছি, সাপোজ তখন থেকে এটা প্ল্যান করে রেখেছিলাম যে 500 শেয়ার আমি সেল করবো হলো 70 টাকার অ্যারাউন্ড, মানে 60 to 70, অ্যান্ড 500 শেয়ার আমি 90 টাকার অ্যারাউন্ড সেল করবো, মানে 80 to 90। তো এরকম একটা রেঞ্জ আমি অলরেডি ফিক্স করে রেখেছিলাম এবং আমার ধারণা যে যেরকম পারফর্ম করেছিল প্রিভিয়াসলি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানিটারও একটা প্রাইস বুম হইতে পারে। সো সেই হিসেবে আমি সেটা কিন্তু ধরে রাখতেছি। আর যদি এমন হয় কারো যে আইপিওর শেয়ার ধরে আছেন কিন্তু ওই টাকাটা লোন নেয়া অথবা ওই টাকাটা খুব ইমার্জেন্সি কোনো ফান্ডের টাকা, তাহলে অবশ্যই আপনাকে সেল করে দেওয়া উচিত। এবং ওই শেয়ার থেকে সেল করলেই কিন্তু আপনি মোটামুটি একটা স্যাটিসফাই হবে। পরে বাড়তে পারে সেটা আলাদা বিষয়, বাট কারেন্টলি আপনাদের জরুরত যেটা আছে সেটাকে পূরণ করা উচিত। সো আজকে ভিডিও এটুকুই, এবং আমি চাই যে আপনাদের ইনভেস্টমেন্ট সবসময় ভালো হোক, শেয়ার মার্কেট পজিটিভ দিকে যাক, এটাই আমার কামনা। তো দেখা যাক কি হয়, এবং উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।